হ্যালো, আমি আম্মি বলছি। আজকে আমি তোমাদের যে সম্পর্কে বলবো, যে ব্যাপারটা নিয়ে, সেটা হচ্ছে তোমরা আইএসসি তোমাদের সিলেবাসে যেমন প্রোজ, পোয়েট্রি এগুলো তো আছেই, তার সঙ্গে কিন্তু নাটক, যেটা ড্রামাটা কিন্তু মাস্ট হয়েছে। আগে যেটা ছিল সেখানেও তোমাদের আইসিএসসিতেও তোমাদের নাটক ছিল, কিন্তু নাটক না লিখলেও চলতো। কিন্তু এখানে কিন্তু তোমাদের যে 4টে কোয়েশ্চেন যেটা লিখতে হবে, যার আনসার লিখতে হবে, তার মধ্যে নাটকটা কিন্তু লিখতেই হবে তোমাদের। সুতরাং নাটকটা একটু অন্যরকম জিনিস। তো আজকে আমি নাটকটা নিয়ে একটু আলোচনা করব। তোমাদের বেশিরভাগেরই হয়তো মুকুট নাটকটা থাকবে। দুটো নাটক মোটামুটি আছে, একটা মুকুট, একটা কোনি। তো যাদের মুকুট নাটকটা আছে আমি তাদেরকে বলছি, আমি আজকে মুকুট নাটকটা নিয়ে আলোচনা করব। তো মুকুট নাটকটা কার লেখা? মুকুট নাটকটা লেখা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের। এখন প্রথমে বলে দিই যে নাটকটা কী। নাটক বলতে আমরা কী বুঝি? হ্যাঁ, এমনি আমরা সাধারণভাবে আমাদের সবারই একটা আইডিয়া আছে নাটক কী। নাটক হচ্ছে প্র্যাকটিক্যালি হচ্ছে গদ্য বা পদ্যের একটা রচনা, যা সংলাপের মাধ্যমে, মানে সংলাপ মানে ডায়ালগের মাধ্যমে যেটা উপস্থাপিত করা হয়, এবং এটা মেনলি করা হয় মঞ্চে অভিনয় করার জন্য, তার জন্যেই এটা তৈরি হয়। আর যে সংলাপগুলো তৈরি হয় সেটা কিন্তু মানুষের জীবনকে অনুকরণ করে চরিত্রগুলোর মাধ্যমে সেই গল্পটা বলা হয়। তাহলে বোঝা গেল নাটকটা কিছুই না, একটা সংলাপধর্মী। যেমন আমরা গদ্য যেরকম পড়ে থাকি, গদ্যকে অনেক কথা পরপর বলা থাকে, কিন্তু নাটকে কী থাকে সেটাই সংলাপ হিসেবে ব্যবহৃত হয়, এবং সেটা আমরা মঞ্চে অভিনয় করতে পারি। তো এই মুকুট নাটকটা খুব ছোট্ট নাটক। এটা শোনা যায় রবীন্দ্রনাথ ঠাকুর নাকি ছোট ছোট ছেলে মেয়েরা যাতে এই নাটকটা মঞ্চস্থ করতে পারে সেই জন্য তিনি এটা রচনা করেছিলেন। তো প্রথম বলি কি, মুকুট নাটকটা কে কে আছে, কি আছে একটু বলে দিই। মুকুট নাটকটা 3টে অঙ্কে বিভক্ত এবং আকারেও খুব ছোট। চরিত্রগুলো হচ্ছে ত্রিপুরার মহারাজ অমরমাণিক্য, তার বড় ছেলে চন্দ্রমাণিক্য যাকে যুবরাজ বলা হয়েছে, ইন্দ্রকুমার হচ্ছে মেজ ছেলে যাকে মধ্যম কুমার বলা হয়েছে, রাজধর হচ্ছে কনিষ্ঠ রাজকুমার, আর এছাড়া আছে ইশাখা যিনি সেনাপতি এবং অস্ত্রগুরু, আর ধুরন্ধর হচ্ছে তাদেরই মামাতো ভাই। তাছাড়া আছে আরাকান রাজ, প্রতাপ, নিশানাধারী, ভাট, দূত, সৈনিক ইত্যাদি। আচ্ছা, আর এগুলো হচ্ছে ছোট ছোট চরিত্র। অ্যাকচুয়ালি একটা নাটক করতে গেলে বড় চরিত্রের পাশাপাশি কিছু ছোট চরিত্রও দরকার হয়, তা নয়তো কিন্তু নাটকটা জমে না। তো প্রথমেই বলেছি নাটকটা ছোট করে লেখা হয়েছিল এই কারণে যাতে ছোটরা এই নাটকে খুব সহজে অভিনয় করতে পারে। আচ্ছা, আমি তোমাদের যেটা করব না সেটা হচ্ছে মুকুট নাটকটা পড়ে তোমাদের বোঝাবো না। তোমরা মুকুট নাটকটা পড়ে নেবে, মানে ওর সংলাপগুলো পরপর পড়ে নেবে। আমি প্রথম অঙ্কটাকে, আজকে আমি প্রথম অঙ্কের প্রথম দৃশ্যটা তোমাদের আলোচনা করছি। আমি সংলাপগুলো পড়ছি না, কিন্তু সংলাপে কি বলা হয়েছে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি, তোমরা একটু মন দিয়ে শোনো। নাটকটা শুরু হয়েছে ইশাখা মানে যিনি সেনাপতি, তিনি তার তলোয়ার পরিষ্কার করছিলেন, এবং তখন রাজধর মানে কনিষ্ঠ রাজকুমার তার কাছে দাঁড়িয়েছিলেন, এবং তিনি কিছু রাজকুমার, কনিষ্ঠ রাজকুমার আর ইশাখার কথোপকথন দিয়ে নাটকটা শুরু হয়। প্রথম অঙ্কের প্রথম দৃশ্যে আমরা দেখতে পাই ছোট রাজকুমার রাজধরের আপত্তি কেন ইশাখা অর্থাৎ সেনাপতি তাকে নাম ধরে ডাকেন। তিনি মনে করেন এতে তার সম্মানহানি হয়। প্রথমে ইশাখা ব্যাপারটা কিছুটা মজার ছলেই নিয়েছিলেন এবং বোঝাতে চেয়েছিলেন যে রাজধর তার ছাত্র, তাই গুরু তাকে নাম ধরে ডাকতেই পারেন। রাজধর যেভাবেই হোক, তিনি যেহেতু রাজকুমার তাই তিনি ইশাখা তাকে যে নাম ধরে ডাকেন, যদিও ইশাখা তার অস্ত্রগুরু, কিন্তু তবুও তার সঙ্গে একটা ব্যবধান রাখার জন্যে এই নাম ধরে ডাকাটা তিনি খুব অপছন্দ করছেন, এবং এই নিয়ে ইশাখাকে তিনি অনেক কথা বলছিলেন। এই সময় মধ্যম রাজকুমারের নাম কি? ইন্দ্রকুমার, তিনি এসে ঢোকেন। তখন ইশাখা তাকে রাজধরের আপত্তির ব্যাপারে জানান
এবং তখন ইন্দ্রকুমারও হেসে ফেলেন, হেসে বলেন যে রাজধরকে তাহলে কি বলতে হবে, জাহাপনা না শাহেনশা বলে সম্বোধন করতে হবে, এবং নানা রকম কথা বলে বিষয়টাকে হালকা করে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু ভবি ভোলবার নয়, রাজধর কিন্তু সেই একই পয়েন্টে স্টিক করে থাকে, অর্থাৎ তিনি যে রাজকুমার, তাই রাজকুমারকে একটা সম্মান দেখানো দরকার। অস্ত্রগুরু কিন্তু সেই সম্মানটাকে দেখাচ্ছেন না, এটাই তার মূল অভিযোগ। এমন সময় মহারাজের প্রবেশ ঘটলে রাজধর তার কাছেও ইশাখার বিরুদ্ধে একই অভিযোগ করেন এবং এর বিচার প্রার্থনা করেন। তো মহারাজ দেখলেন কি আর করবেন, তিনি ব্যাপারটা যাতে বেশি দূর না গড়ায় তাই ইশাখাকে বলেন যে সেনাপতি সাহেব, রাজকুমারদের তো বয়স হয়েছে, তাই তাদের সম্মান রেখে চলাই উচিত। এ কথায় ইশাখা একটুখানি ক্ষুণ্ণ হয়ে তিনি পাল্টা জবাবে বলেন যে তিনি তো মহারাজ অমরমাণিককেও অস্ত্র শিক্ষা দিয়েছেন এবং তখনও তাকে সম্মান করেছেন, তিনি তেমনি যুবরাজদেরও সম্মান করে থাকেন, তাই অসম্মানের কথা এখানে ওঠে না। রাজধর এ ব্যাপারে আরও কথা বলতে গেলে ইশাখা তাকে থামিয়ে দেন, থামিয়ে দিয়ে বলেন যে তিনি তার বাবার সঙ্গে কথা বলছেন, সুতরাং এখানে তার কথা বলা উচিত নয়। এবং পরবর্তী পর্যায়ে বলেন যে রাজধর কিন্তু বড় হলে মুন্সির কাজ করতে পারবে, কিন্তু অস্ত্রবিদ্যায় সে একেবারেই পারদর্শী নয়। রাজধর এ কথাটা শুনলেন, কিন্তু তিনি সেনাপতির এই অভিযোগ মানতে নারাজ এবং বলেন যে মহারাজ যদি ধনুর্বিদ্যার পরীক্ষা গ্রহণ করতে চান তাহলে ভালো হয়। মহারাজ সম্মত হন, রাজি হয়ে যান এবং পরের দিনই অস্ত্রবিদ্যা পরীক্ষার জন্য আয়োজন করতে বলেন। এছাড়াও তিনি বলেন যে যে রাজকুমার জয়ী হবে তাকে হিরে বাঁধানো তলোয়ার পুরস্কার দেবেন, এটাও ঘোষণা করেন। রাজধরের এই ক্ষত্রিয় সন্তান সুলভ ব্যবহারে, ক্ষত্রিয়োচিত ব্যবহারে ইশাখা খুব খুশি হন এবং বলেন যে হারজিত যাই হোক না কেন, রাজধরের মধ্যে ক্ষত্রিয় স্পর্ধা দেখে তিনি আনন্দিত। রাজধর কিন্তু এতে খুশি না হয়েও বলে যে তার প্রশংসা না করলেও চলবে, আর ইশাখা যেন আর দু রাজকুমারের প্রশংসা করেন। আসলে রাজধর জানেন যে ইশাখা তাকে খুব একটা পছন্দ করেন না তার এই ধরনের কথাবার্তার জন্যে, তো সেই জন্যে তিনি ইশাখার প্রশংসাতেও এতটুকু আনন্দ পান না। যুবরাজ কিন্তু, যুবরাজ হচ্ছে বড় রাজকুমার যার নাম হচ্ছে চন্দ্রমাণিক্য, তিনি ইশাখাকে খুব ভালোভাবে চেনেন, তাই তিনি বললেন যে ইশাখা খুব সরল সোজা মানুষ, ভাইকে বোঝাচ্ছিলেন যে সাদা দাড়ির মতো সবটাই তার মুখে, তিনি যা বলেন সবই মুখে, ভেতরে তিনি কিছু রাখেন না এবং কারোর কোনো গুণ দেখতে পেলেই তিনি তার সব দোষ ভুলে যান। যদি রাজধর অস্ত্র পরীক্ষায় জিতে যান তবে সেনাপতি তার সবচেয়ে বেশি প্রশংসা করবেন এবং পুরস্কৃত করবেন। রাজধর তখন বললেন যে আজকে পূর্ণিমা আছে, আজকে পূর্ণিমার রাত্রিরে গোমতী নদীতে বাঘ জল খেতে আসবে, তাহলে আজকে রাত্রিরে শিকার করতে গেলেই ভালো হয়। যুবরাজ রাজধরের ইচ্ছাতে সম্মতি দিলেন, আর ইন্দ্রকুমার একটু অবাক হয়ে বললেন যে রাজধর তো শিকার করতে ভালোবাসে না, তাহলে এতটা যে রাজধর আজকের দিনে আজকেই করতে হবে এরকম একটা মনোভাব দেখালো, সেটা কেন সে তো বোঝা যাচ্ছে না। ইন্দ্রকুমার সবসময় রাজধরকে খেপাতে ভালোবাসতেন, তো শেষ পর্যন্ত যুবরাজের কথায় ইন্দ্রকুমারও শিকার করতে যেতে রাজি হলেন। তিনি যুবরাজকে মানে তার দাদাকে অসম্ভব ভালোবাসতেন এবং শ্রদ্ধা করতেন। ইশাখার মতে ইন্দ্রকুমার নিজের বুকে 10টা বাণের কষ্ট সহ্য করতে পারবেন, কিন্তু তার দাদা যুবরাজের এতটুকু অসম্মান সহ্য করতে পারবেন না। এরপর কি হলো, সবাই আস্তে আস্তে সেই জায়গা থেকে চলে গেল, শুধু অনুচররা ছিল, তারা তো সবসময় থাকে, স্বাভাবিক ব্যাপার, রাজা রাজকুমার সবাই যখন আছে অনুচররা তো সঙ্গে থাকবেই। এবার সবাই চলে গেলে অনুচররা নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলো যে কেন ছোট কুমার রাজধর অস্ত্র পরীক্ষা দিতে রাজি হলেন। তাদের মতে যে রাজধর হয়তো কোনো দুষ্টু বুদ্ধি দিয়ে এই পরীক্ষা জিততে চান। তবে সকলেই যুবরাজ আর ইন্দ্রকুমারের প্রশংসা করেন আর তারা ভালো থাকুন এই প্রার্থনা করেন ঈশ্বরের কাছে। সবাই জানেন যে ইন্দ্রকুমার খুব ভালো এবং সরল মানুষ, তাই তাদের একটা আশঙ্কা, একটা ভয় হচ্ছিল যে তিনি যেন কোনোভাবেই রাজধরের পাতা ফাঁদে পা না দিয়ে ফেলেন। এইভাবে কথা চলতে থাকে। এমন সময় রাজধর আর ধুরন্ধরকে দূর থেকে দেখতে পেয়ে অনুচররা বলল, ওই দেখ শনির সঙ্গে মঙ্গল এসেছে, বলে তারা ওখান থেকে চলে গেল।
এবার কি হলো, এবার একটা পট পরিবর্তন হলো। এবার রাজধর আর ধুরন্ধর তারা দুজনে কিছু কথাবার্তা বলতে লাগলো। সেই কথাবার্তাগুলো কি, এবার রাজধর আর ধুরন্ধর অর্থাৎ তার মামাতো ভাইকে কিছু কথাবার্তা যেটা বলতে শোনা যায়, তারা কিভাবে এই অস্ত্র পরীক্ষায় জয়ী হওয়া যায় তার একটা প্ল্যান, একটা পরিকল্পনা করতে থাকেন। ধুরন্ধর বুঝতে পারে না যে রাজধর কেন অস্ত্র পরীক্ষায় রাজি হলেন, কারণ জানেন রাজধর অস্ত্র পরীক্ষায় ইন্দুকুমারকে হারিয়ে কোনো মতেই জিততে পারবেন না। রাজধর বলে দেয় তার বুদ্ধিতে সে জিতবে, সে কিন্তু অস্ত্র দিয়ে জিতবে না। তো এবার রাজধরের যে প্ল্যান ছিল সেই প্ল্যানটা সে বলে যে ধুরন্ধর যেন ইন্দ্রকুমারের অস্ত্রশালায় গিয়ে তার নাম লেখা 3টি তীর রেখে আসে ইন্দ্রকুমারের তীরগুলোর পরিবর্তে। ধুরন্ধর প্রথমে কিছুতেই রাজি হয় না। তখন ধুরন্ধরকে একটুখানি তাতানোর জন্যে রাজধর কি বলে, যে তার পুরনো অপমানের কথা তুলে ধরেন এবং বলে যে সেই অপমানে প্রতিশোধ নেওয়ার সময় এবং সুযোগ এসেছে। তো কী ছিল পুরনো অপমানটা যে কারণে ধুরন্ধর অপমানিত হয়েছিল, সে গল্পটা হলো ইন্দ্রকুমারের একটা রূপোর পাত দেয়া একটা ধনুক ছিল, যেটা রাজধরের খুব পছন্দ ছিল এবং ধুরন্ধর রাজধরের কথায় সেটা চুরি করে এনে রাজধরের ঘরে লুকিয়ে রেখে দিয়েছিল। পরে ধরা পড়লে ইন্দ্রকুমার রাজধরকে ধনুকটা দিয়ে দেয়, কিন্তু ধুরন্ধরকে প্রচণ্ড অপমান করে। কিন্তু রাজধর তখন সেখানে উপস্থিত থাকা সত্ত্বেও তাকে বাঁচানোর কোনো রকম চেষ্টা করে না। এরপর কি হলো, এরপর একটু দূরে যুবরাজ ইন্দ্রকুমার আর ইশাখাকে দেখতে পেয়ে ধুরন্ধর ভয়ে পালিয়ে যান, কারণ তিনি জানেন ইশাখা তাকে একেবারেই পছন্দ করে না। তো এটা হলো মোটামুটি প্রথম অঙ্কের যে সংলাপগুলো ছিল তার বেসিসে যে গল্পটা তৈরি হলো, এটা হচ্ছে সেটাই। তোমরা সংলাপগুলো একটু ভালো করে দেখে নেবে, পড়ে নেবে, এবং আমি যেভাবে এই গল্পটা বললাম দেখো কোথাও যদি আরও কিছু থাকে তাহলে সেটাও দেখে নিও। এর পরের দিন আমি তোমাদের আবার দ্বিতীয় দৃশ্য, তৃতীয় দৃশ্য এগুলো নিয়ে আলোচনা করব। হ্যাঁ, তোমরা মোটামুটিভাবে নাটকটা পাঠে একটুখানি অভ্যস্ত হও, ভালো করে পড়ো, দেখবে নাটকটা পড়তে কিন্তু বেশ ভালো লাগবে। কারণ নাটকটা ভালো, অল্পের মধ্যে হলেও ছোটোর মধ্যে নাটকটা বেশ ভালো। সুতরাং এই নাটকটা আমার মনে হয় তোমরা পড়লে তোমাদেরও ভালো লাগবে। তাহলে মোটামুটিভাবে যেমন পড়ালাম, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আর একটা কথা বলছি, যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই আমার কমেন্টস বক্সে লিখে জানিও, আমি তোমাদের আরও ভালো করে বুঝিয়ে দেবো। তাহলে আজকে এই পর্যন্ত, ভালো থেকো তোমরা।